হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড আজকে কেপিডব্লিউপিপির যে সিরিজটা আমরা করছিলাম জেনারেল সায়েন্সের 30 ডেজের, আজকে এটা ডে 2। এছাড়াও 100টা কোয়েশ্চেনের 2টো ক্লাস অলরেডি আপলোড আছে, তোমরা যারা দেখোনি তারা দেখে নিও। এবং এর পিডিএফটা তোমরা পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অ্যাবাউটে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, সেখান থেকে জয়েন করে নিতে পারবে। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখা যাক। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, একটি পাখির ডানা ও পোকামাকড়ের ডানা হলো সমবৃত্তীয় অঙ্গ, সমসংস্থ অঙ্গ, নিষ্ক্রিয় অঙ্গ নাকি জাতিজনী অঙ্গ? একটি পাখির ডানা আর পোকামাকড়ের ডানা, পাখির ডানা আর পোকামাকড়ের ডানা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ। সমসংস্থ অঙ্গ আর সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে? সমবৃত্তীয় ইংলিশ টার্ম হচ্ছে অ্যানালোগাস। এই ক্লাসটা যারা এএনএম জিএনএম এর জন্য করছো তারাও কিন্তু দেখতে পারো। অ্যানালোগাস অর্গান, পুরোটাই লিখে দিচ্ছি। যেসব অঙ্গ গঠনগতভাবে আলাদা কিন্তু কার্যগতভাবে এক, তাদেরকে বলা হচ্ছে অ্যানালোগাস অর্গান। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে পাখির ডানা, পতঙ্গদের ডানা, এগুলো হচ্ছে সমস্ত অ্যানালোগাস অঙ্গ। এবং এই যে সমবৃত্তীয় অঙ্গ, এটা আসে হচ্ছে অভিসারী অভিযোজনের ফলে। অভিসারী অভিযোজনের ফলে সমবৃত্তীয় অঙ্গ সৃষ্টি হয়। অভিসারী অভিযোজন কাকে বলছে? অভিসারী অভিযোজন আর অভিসারী রশ্মিকে তোমরা রিলেট করতে পারো। গঠনগত বা উৎপত্তিগতভাবে আলাদা কিন্তু কাজের ক্ষেত্রে তারা একই হচ্ছে, অভিসারী রশ্মির মতো যাচ্ছে, তার জন্য এটা অভিসারী অভিযোজনের ফলে সমবৃত্তীয় অঙ্গ তৈরি হচ্ছে। সমসমস্ত অঙ্গ কোনগুলো? সমসমস্ত হচ্ছে যাদের উৎপত্তিগতভাবে এক কিন্তু কার্যগতভাবে আলাদা। যেসব অঙ্গ উৎপত্তিগতভাবে এক কিন্তু অভিযোজনের ফলে বা বিভিন্ন পরিবেশে থাকার জন্য কার্যগতভাবে আলাদা, তাদেরকে বলা হচ্ছে এইটা ভালো লাগছে না দেখতে, তাদেরকে বলা হচ্ছে সমসমস্ত অঙ্গ। এটার ইংলিশ টার্ম হচ্ছে হোমোলোগাস অর্গান। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে মানুষের হাত, তিমির ফ্লিপার, এরা তো সবাই স্তন্যপায়ী। স্তন্যপায়ী হওয়া সত্ত্বেও বিভিন্ন পরিবেশে থাকার জন্য এদের অভিযোজন হয়েছে অপসারী অভিযোজন, এবং এটা হচ্ছে অপসারী অভিযোজনের ফলে হচ্ছে। মানে একটা জায়গা থেকে উৎপন্ন হচ্ছে, বিভিন্ন পরিবেশে থাকার জন্য বিভিন্ন রকম হয়ে যাচ্ছে। নিষ্ক্রিয় অঙ্গ, যে সমস্ত অর্গান গুলো কোনো কাজ করছে না, যেমন হচ্ছে অ্যাপেন্ডিক্স মানুষের ক্ষেত্রে, অ্যাপেন্ডিক্স, উপপল্লব, এগুলো হচ্ছে সমস্ত নিষ্ক্রিয় অঙ্গ। নেক্সট কোয়েশ্চেন, ফাইলেরিয়াসিস বা গোদ রোগ নিম্নের কোন জীবের দ্বারা হয়? কার দ্বারা হয়? এটা হচ্ছে উচেরিয়া ব্যানক্রফটি নামক যে অণুজীবটা রয়েছে তার দ্বারা ফাইলেরিয়াসিস বা গোদ রোগ হয়। এটাকে অনেক সময় এলিফ্যান্টিসাইটিসও বলা হয়। পাটা অনেক বেশি ফুলে যায় এবং সেটা হাতির পায়ের মতো সাথে সিমিলারিটি থাকার জন্য এটাকে এলিফ্যান্টিসাইটিসও বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোনটি ডিএনএ তে গুয়ানিনের পরিপূরক ক্ষার? ডিএনএ এবং আরএনএ। ডিএনএ হচ্ছে ডাবল স্ট্যান্ড জেনেটিক মেটেরিয়াল এবং আরএনএ হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ড জেনেটিক মেটেরিয়াল। গুয়ানিন হচ্ছে পিউরিন বেস। দু ধরনের বেস থাকে, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পিরিমিডিন।
পিউরিন আর পিরিমিডিন, পিউরিন হচ্ছে দুটো থাকে, একটা হচ্ছে অ্যাডিনাইন এন্ড গুয়ানিন, আর পিরিমিডিন ডিএনএ তে থাকে হচ্ছে থাইমিন আর সাইটোসিন, এবং আরএনএ তে থাকে হচ্ছে ইউরাসিল এবং সাইটোসিন। তো গুয়ানিনের পরিপূরক ক্ষার কোনটা? এ এর সাথে ডাবল বন্ড করে টি এবং জি এর সাথে ট্রিপল বন্ড করে সি, তাহলে সাইটোসিন হচ্ছে এখানে সঠিক উত্তর, সাইটোসিন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4। মিওসিসের কোন দশায় সমস্ত ক্রোমোজোমগুলি বিচ্ছিন্ন হয়ে যায়? সমস্ত ক্রোমোজোমগুলি বিচ্ছিন্ন হয়ে যায় অ্যানাফেজ দশায়, এবং এই অ্যানাফেজ দশায় কি দেখা যায়? অ্যানাফেজিও চলন দেখা যায়, অ্যানাফেজিও চলন দেখা যায়। আমি ডিটেলসে ঢুকছি না সেল সাইকেলে, কারণ সেল সাইকেল একটা ইটসেলফ একটা বড় টপিক। আমরা একটা কাজ করব, আরআরবি গ্রুপ ডির যে সিরিজটা চলছে সেখানে ডিটেলসে করব। কেপিএসআই সিরিজটাতে আমরা কোয়েশ্চেন বেশি অ্যাটেম্প করার চেষ্টা করব, কিন্তু আরআরবি যে সিরিজটা চলছে সেখানে আমরা উইথ এক্সপ্লেনেশন দেখার চেষ্টা করব, এবং সেখানে কম সংখ্যক কোয়েশ্চেন থাকবে কিন্তু অনেক বেশি কনসেপ্ট থাকবে। আচ্ছা, প্রোফেজে মেনলি কি হয়? প্রোফেজে মেনলি কুণ্ডলীকৃত যেটা হয়ে থাকে সেটা আরো বেশি মানে প্যাচগুলো আরো বেশি পেঁচিয়ে ক্রোমোজোমগুলো সদৃশ্য মানে মোটা মোটা হয়ে যায় এবং দেখতে পাওয়া যায়। আর অ্যানাফেজ 1 অ্যানাফেজ 2 কেন দেওয়া হয়েছে? কারণ মিওসিস দুটো পর্যায় হয়, প্রথমে হয় মানে ক্যারিওকাইনেসিস 1, দেন ক্যারিওকাইনেসিস 2, দেন সাইটোকাইনেসিস একটাই হয়। কোষ চক্র বা সেল সাইকেল, এই সেল সাইকেলকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে এম ফেজ আর একটা হচ্ছে ইন্টারফেজ। এই দুটো পার্ট হচ্ছে ক্যারিওকাইনেসিসের পার্ট। ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। আর একটা পার্ট কি? আর একটা পার্ট হচ্ছে সাইটোকাইনেসিস, যেটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। ওকে, নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, মিওসিস কোষ বিভাজনকে কি বলা হয়? হ্রাস বিভাজন। কোথায় ঘটে? মিওসিস কোষ বিভাজন তিনটে জায়গায় ঘটতে পারে, একটা হচ্ছে গ্যামেট তৈরি হওয়ার সময়, আর একটা হচ্ছে স্পোর তৈরি হওয়ার সময়, আর একটা হচ্ছে অনেক সময় জাইগোটিক মিওসিস বিভাজনও দেখা যায়। জাইগোটিক মিওসিস বিভাজন দেখা যায় কাদের ক্ষেত্রে? যারা হচ্ছে হ্যাপ্লয়েড ক্রোমোজোম যুক্ত দেহকোষ যাদের থাকে তাদের ক্ষেত্রে। জাইগোটিক মিওসিস দেখা যায়। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5। নিম্নলিখিত কোনটা ট্রপিক হরমোনের একটা উদাহরণ? ট্রপিক হরমোন কাকে বলে? ট্রপিক হরমোন হচ্ছে যে সমস্ত হরমোনগুলো অন্য কোনো গ্রন্থিকে হরমোন নিঃসরণে উদ্দীপিত করে। অন্য কোনো গ্রন্থিকে হরমোন নিঃসরণে উদ্দীপিত করে, সেগুলো হচ্ছে ট্রপিক হরমোন। যেমন পিটুইটারি থেকে যে সমস্ত হরমোনগুলো রিলিজ হয়, TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, তারপর হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, এগুলো সবই হচ্ছে ট্রপিক হরমোন। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ। আর কি ধরনের হরমোন হয়? আর হতে পারে নর্মাল হরমোন অথবা লোকাল হরমোন। লোকাল হরমোন কি? হরমোনের একটা প্রপার্টি রয়েছে যেটা হরমোন যেখান থেকে ক্ষরিত হয় সেখানে কাজ না করে দূরবর্তী অঞ্চলে গিয়ে কাজ করে। কিন্তু কিছু হরমোন আছে যারা যেখানে ক্ষরণ হয় সেখানেই তার কাজ দেখতে পাওয়া যায়। গ্যাস্ট্রিন, সিক্রেটিন, এই দুটো হচ্ছে লোকাল হরমোনের এক্সাম্পল। নেক্সট কোয়েশ্চেন, সিস্টেমা ন্যাচারি বইটি কার লেখা? সিস্টেমা ন্যাচারি বইটির লেখা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। লিনিয়াসের হায়ারকি আমরা পড়ি, যে হায়ারকিয়াল সিস্টেম রয়েছে অ্যানিমাল এবং প্ল্যান্ট কিংডমকে, যে 5 কিংডম ক্লাসিফিকেশন রয়েছে, সেই লিনিয়াস হায়ারকিয়াল সিস্টেম, তার লেখা গ্রন্থের নাম হচ্ছে সিস্টেমা ন্যাচারি। তোমরা বলবে চার্লস ডারউইনের লেখা বইয়ের নাম কি? ল্যামার্ক তো অভিযোজনের সঙ্গে যুক্ত।
হোয়াইটেকার হচ্ছে যে এটাও হচ্ছে 5 কিংডম ক্লাসিফিকেশনের সঙ্গে যুক্ত। 5 কিংডম ক্লাসিফিকেশন করেছিলেন হোয়াইটেকার, বইয়ের নাম নয় না, ঠিক আছে? এটা যে 5টা পর্বে ভাগ করা হয়েছে, পর্ব বলছি সরি, 5টা রাজ্যে যে ভাগ করা হয়েছে সেটা হোয়াইটেকার করেছিলেন। ক্যারেলাস লিনিয়াস যেটা স্পিসিস, তারপর জেনাস, অর্ডার, ফ্যামিলি, এই যে হায়ারকিয়াল সিস্টেম সেটা লিনিয়াস করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, কোন উদ্ভিদটি জল পরাগায়ন প্রদর্শন করে? হাইড্রোফিলি কোনটা? হাইড্রোফিলি হচ্ছে সেই সমস্ত উদ্ভিদ যারা জলের মধ্যে জলে জন্মাবে এবং জল দ্বারা তাদের পরাগ রেণুটা বাহিত হবে, সেই রকম উদ্ভিদের নাম কোনটা? এখানে হচ্ছে হাইড্রিলা এসপি হচ্ছে একটা জলজ উদ্ভিদ যেটা হাইড্রোফিলি প্রদর্শন করে। নিম্নলিখিত কোনটি একটি ভিটামিনের উদাহরণ? অ্যাসপার্টিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড নাকি অ্যাসকর্বিক অ্যাসিড? কোনটা একটা ভিটামিনের উদাহরণ? অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। এবং এই যে বাকিগুলো দেখছো, এই বাকিগুলো সবাই হচ্ছে ফ্যাটি অ্যাসিড, এগুলো সবই হচ্ছে ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিডকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে স্যাচুরেটেড আর একটা হচ্ছে আনস্যাচুরেটেড। কিছু স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড রয়েছে যার মধ্যে যে হাইড্রোকার্বন গুলো রয়েছে সেগুলো স্যাচুরেটেড হাইড্রোকার্বনের অ্যাসিড, আর আনস্যাচুরেটেড মানে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনের অ্যাসিড, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। এছাড়া এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড এবং নন এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিডও রয়েছে। নিম্নলিখিত কোনটি স্টেরয়েড হরমোন নয়? স্টেরয়েড হরমোন নয়। হরমোন হতে পারে প্রোটিন ধর্মী, স্টেরয়েড ধর্মী, লিপিড ধর্মী, অ্যামাইনো অ্যাসিড ধর্মী, এত রকমের হরমোন হতে পারে। তো এর মধ্যে কোন হরমোনটা স্টেরয়েড ধর্মী হরমোন নয়? টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, ইনসুলিন নাকি ইস্ট্রোজেন? কোনটা হচ্ছে স্টেরয়েড ধর্মী হরমোন নয়? সঠিক উত্তর হচ্ছে এখানে ইনসুলিন। ইনসুলিন কিন্তু স্টেরয়েড ধর্মী হরমোন নয়। ইনসুলিন কি রকমের হরমোন? ইনসুলিন হচ্ছে প্রোটিন ধর্মী হরমোন, ঠিক আছে? প্রোটিন ধর্মী হরমোন হচ্ছে ইনসুলিন। এখানে স্টেরয়েড ধর্মী, বাকি সবগুলো স্টেরয়েড ধর্মী হরমোন। একটা লিপিড ধর্মী হরমোনের নাম বলো। লিপিড ধর্মী হরমোনের নাম হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। প্রোস্টাগ্ল্যান্ডিন হচ্ছে লিপিড ধর্মী হরমোন, ঠিক আছে? আচ্ছা, ইনসুলিন কোথা থেকে খরিত হয়? অগ্ন্যাশয়ের বিটা কোষ থেকে খরিত হয়। টেস্টোস্টেরন শুক্রাশয়, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন হচ্ছে ডিম্বাশয় থেকে খরিত হয়। নিম্নলিখিত কোনটি প্রধানত দেহের অঙ্গি ভঙ্গি বা পশ্চার বজায় রাখার সঙ্গে সম্পর্কিত? পশ্চার বজায় রাখার সঙ্গে সম্পর্কিত কোনটা? না সেরিবেলাম। সেরিবেলাম হচ্ছে, দুটো অপশন একই হয়ে গেছে, এটা সেরিব্রাম হবে একটা অপশন। একটি ডিএনএ স্ট্র্যান্ড এবং হিস্টোন অষ্টকের মূল নিয়ে গঠিত জটিল অণুটি কি? একটা ডিএনএ স্ট্র্যান্ড এবং হিস্টোন প্রোটিন, এই দুটো একসাথে কি তৈরি করে? এই দুটো একসাথে তৈরি করে হচ্ছে নিউক্লিওজোম। নিউক্লিওজোম তৈরি করে। এই যে একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমটাকে যদি আমরা প্যাচটাকে খুলি তাহলে আমরা ডিএনএ পাবো, এবং ডিএনএ তার সাথে লিঙ্কার ডিএনএ আর হিস্টোন প্রোটিন এইটা তৈরি করে একসাথে হচ্ছে নিউক্লিওজোম। একটুখানি ক্লিয়ার করে দিচ্ছি। নিউক্লিওটাইডের মধ্যে রয়েছে নাইট্রোজেন বেস, প্লাস ডিঅক্সি রাইবোজ সুগার, প্লাস ফসফরিক অ্যাসিড। এই গোটাটা হচ্ছে নিউক্লিওটাইড। আর এই গোটাটার সাথে যখন হিস্টোন প্রোটিন যুক্ত হয়ে যাচ্ছে তখন হয়ে যাচ্ছে নিউক্লিওজোম। এখানে আর একটা টার্ম আসে যেটা হচ্ছে নিউক্লিওসাইড, সেটার মধ্যে ফসফরিক অ্যাসিড থাকে না, নাইট্রোজেন বেস থাকে আর ডিঅক্সি রাইবোজ সুগার থাকে। ওকে, ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, পাকস্থলীতে HCl খরিত হয় কোথা থেকে? পাকস্থলীতে HCl খরিত হয় অক্সেন্টিক কোষ থেকে, ঠিক আছে? অক্সেন্টিক কোষ থেকে পাকস্থলীতে HCl খরিত হয়। কুফার সেল কোথায় থাকে? কুফার সেল থাকে যকৃতে, এবং এই কুফার সেল ম্যাক্রোফাজ
ম্যাক্রোফাজ যেগুলো থাকে সেগুলোকে খেয়ে ফেলে, ধ্বংস করে এবং ডিটক্সিফিকেশনে হেল্প করে। আর কি করে, লিভার যদি কেউ ডোনেট করে তাহলে লিভার রিজেনারেট হতে পারে, রিজেনারেশন অফ লিভারে হেল্প করে। এতগুলো কাজ রয়েছে কুফার সেলের। আর মিউকাস সেল থেকে কি খরিত হয়, মিউকাস সেল থেকে মিউকাস খরিত হয় এবং পাকস্থলীতে HCl হচ্ছে অক্সিনটিক থেকে খরিত, অক্সিনটিক কোষ দ্বারা খরিত হয়। মিউকাস সেল থেকে কিছু এনজাইমও খরিত হয়। নিম্নলিখিত কোনটি কোএনজাইম, কোএনজাইম কোনটা? ভালো কোয়েশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং বেশ ডেপথের কোয়েশ্চেন। কোএনজাইম হচ্ছে এখানে FADH, FADH হচ্ছে একটা কোএনজাইম। কোএনজাইম কাকে বলছি? কোএনজাইম হচ্ছে এনজাইমের যে প্রোটিনবিহীন অংশ তাকে আমরা বলছি কোফ্যাক্টর। এই কোফ্যাক্টর যদি দৃঢ়ভাবে যুক্ত থাকে তখন তাকে বলছি প্রস্থেটিক গ্রুপ, যদি শিথিলভাবে যুক্ত থাকে তখন তাকে বলছি কোএনজাইম। আর কোএনজাইমের মধ্যে ডিফারেন্স দেওয়া আছে, যেখানে কোফ্যাক্টর হচ্ছে অর্গানিক, ইনঅর্গানিক অথবা অর্গানিক হতে পারে। কোএনজাইম অলওয়েজ অর্গানিক হবে, টাইটলি বাউন্ড হয় এনজাইমের সাথে, এটা লুজলি বাউন্ড হয় এনজাইমের সাথে। হেল্প অ্যাক্টিভেটেড কোএনজাইম অফ ইন প্রস্থেটিক গ্রুপ অ্যান্ড অ্যাক্ট অ্যাজ এ ক্যারিয়ার অফ দ্য কেমিক্যাল গ্রুপ অ্যান্ড ইলেকট্রন। তাহলে আমরা এখানে কি দেখলাম, একটা এনজাইমের দুটো পার্ট, একটা হচ্ছে প্রোটিন পার্ট আর একটা হচ্ছে নন প্রোটিন পার্ট। এই যে নন প্রোটিন পার্ট এটাকে আমরা বলছি কোফ্যাক্টর। এই নন প্রোটিন পার্ট দু রকমের হতে পারে, একটা হতে পারে কোএনজাইম যেটা স্থিতিলভাবে যুক্ত থাকবে, আর একটা হতে পারে প্রস্থেটিক গ্রুপ যেটা দৃঢ়ভাবে যুক্ত থাকবে। তাই লেখা ছিল তো এখানে, স্থিতিলভাবে আর যেটা দৃঢ়ভাবে সেটা প্রস্থেটিক গ্রুপ। তো এখানে কোএনজাইমের কিছু এক্সাম্পল মনে রাখতে হবে যেটা থেকে কোয়েশ্চেন ছিল। কোএনজাইমের এক্সাম্পল হচ্ছে NAD প্লাস অথবা এটাকে NADH ও লেখা হয়। NADH এর ফুল ফর্ম কি? NADH এর ফুল ফর্ম হচ্ছে নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড। নিকোটিনামাইড কোয়েশ্চেন আসে এগুলো থেকে। অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, এগুলো সব আমরা ফটোসিনথেসিস, রেসপিরেশন ওই জায়গাতে পড়ি এবং ওরা কি করে না ইলেকট্রন ট্রানজিশনে হেল্প করে, ঠিক আছে, জারণ বিজারণে হেল্প করে। এছাড়া আর কি এক্সাম্পল, এখানে হচ্ছে NADP এর সাথে একটা ফসফেট যুক্ত হয়ে গেলে নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট, সেটাও হচ্ছে এটা প্লাস অথবা এটা লেখা হয় NADPH, এটাও কিন্তু একটা কোএনজাইম। এছাড়া আর কি অ্যাসিটাইল কোএ, অ্যাসিটাইল কোএ এটা অ্যাসিটাইল গ্রুপ ট্রান্সফারের হেল্প করে, এটাও কোএনজাইম। প্রস্থেটিক গ্রুপ কি হতে পারে? প্রস্থেটিক গ্রুপ হিম হতে পারে, যেটা হচ্ছে হিমোগ্লোবিনের সাথে যুক্ত থাকে বা সাইটোক্রোমের সাথে যুক্ত থাকে। বায়োটিন হতে পারে, এগুলো সব প্রস্থেটিক গ্রুপ হতে পারে। এছাড়া আরেকটা পার্ট থাকে যেটা অনেক সময় অ্যাক্টিভেশনের কাজ করে, যেটা মেটাল পার্ট, অনেক সময় অনেক মেটাল ও এনজাইমের সাথে যুক্ত হয়ে অ্যাক্টিভেশনের কাজ করে। এনজাইম কোন থিওরিতে কাজ করে? লক অ্যান্ড কি থিওরিতে। লক অ্যান্ড কি থিওরিতে এনজাইম কাজ করে। এনজাইমকে বলা হয় বায়োলজিক্যাল, এনজাইমকে বলা হয় বায়োলজিক্যাল ক্যাটালিস্ট। জাইলেম কলার নিম্নলিখিত কোন কোষটি মৃত? ট্রাকিড, জাইলেম প্যারেনকাইমা, সিপনল নাকি সঙ্গী কোষ? কোনটা মৃত? জাইলেম প্যারেনকাইমার। প্রথমত সিপনল সঙ্গী কোষ এটা তো জাইলেমের অংশই নয়, ফ্লোয়েমের অংশ। ট্রাকিড হচ্ছে এখানে মৃত, জাইলেম প্যারেনকাইমা হচ্ছে সজীব। জাইলেমকে বলা হয় মৃত কোষ কারণ জাইলেম প্যারেনকাইমা ছাড়া বাকি সব ট্রাকিড, ট্রাকিয়া, জাইলেম তন্তু সবগুলো মৃত, জাইলেম প্যারেনকাইমা একমাত্র সজীব। এই দুটো তো ফ্লোয়েমের পার্ট।
জাইলেম হচ্ছে পার্মানেন্ট টিস্যুর মধ্যে পড়ছে, এবং জাইলেম কি করে, জল এবং খনিজ লবণ পরিবহন করে, জল ও খনিজ লবণ পরিবহন করে, এবং জাইলেমের পরিবহন শুধুমাত্র ঊর্ধ্বমুখী হয়, শুধুমাত্র ঊর্ধ্বমুখী হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, মানুষের দেহে ক্যালসিফেরলের অভাবে কি ঘটে? ভিটামিন ডি এর অভাবে কি ঘটে? ভিটামিন ডি এর অভাবে রিকেট ঘটে অথবা অস্টিওম্যালেশিয়া ঘটে। অ্যানিমিয়া কিসের অভাবে ঘটে? অ্যানিমিয়া B12 এর অভাবে ঘটে, আয়রনের অভাবে ঘটে, তারপর তোমার যদি আরবিসি কমে যায় তাহলে ঘটে, আরবিসির শেপ যদি কাস্তের মতো হয়ে যায় তাহলে ঘটে, যেটাকে বলা হয় সিকেল সেল অ্যানিমিয়া। সিকেল সেল অ্যানিমিয়া, পার্কিনসন্স অ্যানিমিয়া, অনেক রকমের অ্যানিমিয়া হতে পারে। যদি কারো থ্যালাসেমিয়া থাকে তাহলেও অ্যানিমিয়া হয়। অ্যানিমিয়া মানে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম। বেরি কিসের হয়? বেরি তো ভিটামিন বি এর অভাবে হয়। রাতকানা ভিটামিন এ এর অভাবে হয়। নিম্নলিখিত কোনটি ভাইরাস জনিত রোগ? এডস, টিটানাস, টাইফয়েড নাকি নিউমোনিয়া? কোনটা ভাইরাস জনিত রোগ? এডস। এডস কিসের মাধ্যমে হয়? এইচআইভি, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। কিছু ভাইরাস গঠিত রোগের নাম দেওয়া রয়েছে হাম, ইনফ্লুয়েঞ্জা, গুটি বসন্ত, জল বসন্ত, র্যাবিস, পোলিও, মামস, এবং কোন কোন ভাইরাস এগুলো কজ করছে সেগুলোরও লিস্ট দেওয়া রয়েছে। কর্ডাটা পর্বের প্রধান বৈশিষ্ট্য কোনটা? সোমাটোকর্ডের উপস্থিতি, নোটোকর্ডের উপস্থিতি, কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল নাকি জল সংবহন তন্ত্র? কর্ডাটা পর্বের প্রধান উপস্থিতি হচ্ছে নোডোকর্ডের উপস্থিতি। এই সোমাটোকর্ড এটা বা সেফালোকর্ডাটা এটা হচ্ছে হেমিকর্ডাটাদের থাকে, ঠিক আছে, হেমিকর্ডাটাদের থাকে। নোটোকর্ডের উপস্থিতির জন্য সেটা কর্ডাটার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে। কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল এটা কাদের থাকে? ইনসেক্টদের থাকে। ইনসেক্ট মানে হচ্ছে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা হচ্ছে সব থেকে লার্জেস্ট ফাইলাম ইন দ্য বায়োলজিক্যাল সিস্টেম বা ইন দ্য ওয়ার্ল্ড বললেও ভুল বলা হবে না। জল সংবহন তন্ত্র বা ওয়াটার সার্কুলেশন সিস্টেম এটা কাদের দেখা যায়? তারা মাছ, একাইনোডার্মাটাদের দেখা যায়, ঠিক আছে, স্টারফিশ বা একাইনোডার্মাটাদের দেখা যায়। কোয়েশ্চেন নাম্বার 80, নিম্নলিখিত শ্বেত রক্তকণিকাগুলির মধ্যে কোনটা অ্যাগ্রানুলোসাইটের নামে পরিচিত? বেসোফিল, নিউট্রোফিল, ইউসোনোফিল নাকি লিম্ফোসাইট? কোনটা? সঠিক উত্তর হচ্ছে লিম্ফোসাইট। আমরা শ্বেত রক্তকণিকাকে দুটো ভাগে ভাগ করতে পারি, গ্রানুলোসাইট আর অ্যাগ্রানুলোসাইট। গ্রানুলোসাইটের মধ্যে পড়ে বেসোফিল, নিউট্রোফিল এবং ইউসোনোফিল, আর অ্যাগ্রানুলোসাইটের মধ্যে পড়ে লিম্ফোসাইট এবং মোনোসাইট। এখানে শ্বেত রক্তকণিকার প্রকারভেদ দেওয়া রয়েছে। নিউট্রোফিল এবং মোনোসাইট এরা কি করে? এরা হচ্ছে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে সিউটোপোডিয়া বা ক্ষণপথ সৃষ্টি করে সম্পূর্ণরূপে ব্যাকটেরিয়াদেরকে গ্রাস করে, এবং এই যে গ্রাস করছে এই প্রসেসটাকে বলা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। যখন কোনো সলিড পার্টিকেল কোনো কোষ এনগালফ করে নিচ্ছে সেটাকে বলা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। যখন কোনো লিকুইড জিনিস কোনো কোষ এনগালফ করে নিচ্ছে সেটাকে বলা হচ্ছে পিনোসাইটোসিস, ঠিক আছে, সাইটোসিস। যখন কোনো লিকুইড জিনিস নিচ্ছে, যখন কোনো সলিড জিনিস নিচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। ওকে, লিম্ফোসাইট কি করছে? অ্যান্টিবডি তৈরি করছে। অ্যান্টিবডি আইজিএ, আইজিবি, আইজিএম এই সমস্ত অ্যান্টিবডি তৈরি করছে, গামা গ্লোবিউলিন গঠন করছে এবং ইমিউনিটি গড়ে তুলতে সাহায্য করছে। টি লিম্ফোসাইট কি করছে? সেল মিডিয়েটেড ইমিউনিটি রক্ষা করছে, থাইমাস গ্রন্থিতে পরিণত লাভ করে। বি লিম্ফোসাইট অস্থি মজ্জা থেকে উৎপন্ন হয় এবং পরিণত লাভ করে এবং অ্যান্টিবডি উৎপাদনে সাহায্য করে এবং হিউমেরাল ইমিউনিটি রক্ষা করে। বেসোফিল কি করছে? হেপারিন সিক্রেট করছে, যেই হেপারিনটা কি করছে? রক্তবাহের মধ্যে রক্তকে তঞ্চন রোধক পদার্থ হিসেবে কাজ করছে। ইউসোনোফিল হিস্টামিন ধারণ করে যেটা অ্যালার্জি প্রতিরোধ করে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা শ্বেত রক্তকণিকার কোনটার কি কাজ সেটা দেখে নিলাম। আরবিসির কাজ তো আমরা অলরেডি জানি যে শ্বাসবায়ু পরিবহন করে, আর প্লেটলেটস বা অনুচক্রিকা রক্ত তঞ্চনে হেল্প করে। নিম্নলিখিত কোনটি প্রোক্যারিওটিক কোষে অনুপস্থিত থাকে? কোনটা প্রোক্যারিওটিক কোষে থাকে না? নিউক্লিয় পর্দা বা নিউক্লিয় মেমব্রেন থাকে না। কোষ প্রাচীর কোথায় থাকে? উদ্ভিদ কোষে থাকে, ব্যাকটেরিয়া কোষে থাকে এবং ছত্রাকদের থাকে। এই ইনফরমেশনটা আমরা আগেই পড়েছি। উদ্ভিদদের ক্ষেত্রে সেলুলোজ, হেমিসেলুলোজ দিয়ে তৈরি, ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে পেপটাইডোগ্লাইকন দিয়ে তৈরি, ছত্রাকদের ক্ষেত্রে কাইটিন দিয়ে তৈরি। জিনগত বস্তুতেই প্রোক্যারিওটিকেও থাকবে, ডিএনএ বা আরএনএ যাই থাকুক সেটাকে কি বলা হয়? নিউক্লয়েড বলা হয়। যে সার্কুলার ডিএনএটা দেখতে পাওয়া
পাওয়া যায় সেটাকে নিউক্লিয়েড বলা হয়। আর রাইবোজোম দুটোতেই থাকে, প্রোক্যারিওটদের ক্ষেত্রে 70S প্রকৃতির আর ইউক্যারিওটদের ক্ষেত্রে 80S প্রকৃতির। নিম্নলিখিত উক্তিগুলির মধ্যে কোনটা সঠিক নয়? এডিএইচ একটি পেপটাইড হরমোন, থাইরক্সিন দেহের বিএমআর বৃদ্ধি করে, প্রোল্যাকটিন পরিপাকে সাহায্য করে, টিএসএইচ থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে। কোনটা সঠিক নয়? কোনটা সঠিক নয়? প্রোল্যাকটিন পরিপাকে সাহায্য করে। প্রোল্যাকটিন কি করে? প্রোল্যাকটিন দুগ্ধ নিঃসরণে হেল্প করে, দুগ্ধ নিঃসরণে হেল্প করে, নিঃসরণে সাহায্য করে। বাকি সবগুলো কিন্তু ঠিক আছে। এডিএইচ অ্যান্টি ডাইউরেটিক হরমোন, যেটা বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ বাড়ায়। এডিএইচ এর অভাবে বহুমূত্র রোগ দেখা যায়। থাইরক্সিন হরমোন হচ্ছে T4T3 যেটা থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়, এর জন্য আয়োডিন দরকার হয় থাইরক্সিন রিলিজের জন্য। টিএসএইচ কি করে? থাইরয়েড গ্রন্থিকে T4T3 রিলিজ করতে হেল্প করে বা উদ্দীপিত করে। টিএসএইচ যদি কমে যায় তাহলে থাইরক্সিন, এখানে একটা নেগেটিভ ফিডব্যাক প্রসেস কাজ করে যে টিএসএইচ আসে, টিএসএইচ ইনক্রিজ করে, ব্লাড টিএসএইচ যখন ইনক্রিজ করে তখন থাইরয়েড গ্ল্যান্ড কি করছে? থাইরয়েড গ্ল্যান্ড T4 আর T3 সিক্রেট করছে। যখন ব্লাড স্ট্রিমের মধ্যে T4 T3 অনেক বেশি বেড়ে যাবে তখন এটা পিটুইটারি গ্রন্থিকে একটা নেগেটিভ ফিডব্যাক পাঠাবে যে এনাফ T4 T3 ব্লাড স্ট্রিমে হয়ে গেছে, আর আবার টিএসএইচ দরকার নেই। তখন টিএসএইচ লেভেল, টিএসএইচ সিক্রেশন কমে যাবে এবং টিএসএইচ সিক্রেশন কমে গেলে অটোমেটিক্যালি T4 T3 সিক্রেশন কমে যাবে। আবার যখন ব্লাড স্ট্রিমে T4 T3 লেভেল ডিক্রিজ হয়ে যাবে, লেভেল আপ হয়ে যাবে, তখন আবার টিএসএইচ রিলিজ হবে এবং থাইরয়েড গ্ল্যান্ড থেকে আবার T4 T3 রিলিজ হবে। নিম্নলিখিত কোন অঙ্গাণুটি নিয়মিতভাবে নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে চলাচল করে? এখানে সঠিক উত্তর হচ্ছে আরএনএ। আরএনএ চলাচল করে হচ্ছে নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে, কারণ আরএনএ রয়েছে যে নন জেনেটিক আরএনএ, সেই নন জেনেটিক আরএনএ তিনটে টাইপের। একটা হচ্ছে এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ, একটা হচ্ছে টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ, আর একটা হচ্ছে আরআরএনএ বা রাইবোজোমাল আরএনএ। এই যে টিআরএনএ, এই টিআরএনএ এর কাজ হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে যে অ্যামাইনো অ্যাসিড পুল রয়েছে, অ্যামাইনো অ্যাসিডের যে ভরপুর একটা পুকুর রয়েছে, অ্যামাইনো অ্যাসিড পুল থেকে সঠিক অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসা, এটা হচ্ছে এর কাজ। এবং কি করে? এই সঠিক অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসার পরে সেটা অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিন তৈরি হয় এবং সেই প্রোটিন থেকে আলটিমেটলি একটা ক্যারেক্টারিস্টিক আমরা দেখতে পাই। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 22। কোন কোষ পর্দার মধ্যে সর্বাধিক পরিমাণে লিপিড থাকে? কোয়েশ্চেন নাম্বার 22, একটি কোষ পর্দার মধ্যে সর্বাধিক পরিমাণে থাকা লিপিড কোনটি? কোলেস্টেরল, গ্লাইকোলিপিড, ফসফোলিপিড নাকি স্টেরয়েড? দেখো কোয়েশ্চেনের ডেপথ দেখছো কতটা, যে সেল মেমব্রেন লিপিড দিয়ে তৈরি, দ্যাট ইউ অল নো। প্রোটিন লিপিড দিয়ে তৈরি, ঠিক আছে, কিন্তু কোন ধরনের লিপিড থাকে? ফসফোলিপিড থাকে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। ফসফোলিপিড থাকে সেল মেমব্রেনের মধ্যে। সেল মেমব্রেনের মধ্যে লিপিড, প্রোটিন, লিপিডের স্ট্রাকচার থাকে। লিপিডটা এরকম দুটো লেয়ার থাকে লিপিডের, এই পার্টটা বাইরের দিকে থাকে, হেড পার্টটা, টেল পার্টটা ভেতরের দিকে থাকে, আর প্রোটিনগুলো এই লিপিডের মধ্যে গাঁথা অবস্থায় থাকে। এটাকে বলা হয় তরল মোজাইক মডেল। মোজাইক মডেল কারা দিয়েছিল এই মোজাইক মডেল? কে বলতে পারবে? কমেন্ট সেকশনে উত্তর দিও। এই যে সেল মেমব্রেনের যে মোজাইক মডেল, এটা কোন বিজ্ঞানী দিয়েছিলেন? স্ক্লেডেন দিয়েছিল মোজাইক মডেল, ঠিক আছে। এবং এখানে কিছু কার্বোহাইড্রেট প্রোটিন গুলোর সাথে যুক্ত থাকে। এই যে ইন্ট্রিগল প্রোটিন দেখছি, এই প্রোটিন গুলো প্রোটিন চ্যানেল হিসেবে কাজ করে, বাইরে থেকে কোনো বস্তু নিয়ে যাওয়ার কাজ করে এই প্রোটিন গুলো, ঠিক আছে। কিছু প্রোটিন থাকে যেটা তোমার চ্যানেল প্রোটিন হিসেবে কাজ করে, কিছু প্রোটিন সারফেস প্রোটিন হিসেবে কাজ করে, যে এই যে হেডটা রয়েছে এখানে এসে কোনো এনজাইম বসলো বা কোনো ড্রাগ এসে বসলো, তার সেটাকে ডাইজেস্ট করে সেখান থেকে জিনিসপত্র সেলের মধ্যে ঢুকিয়ে দিলে এই সমস্ত কাজকর্ম করে।
প্লেটলেটের প্রধান কাজ কি? প্লেটলেট বা অনুচক্রিকার প্রধান কাজ কি? এটা তো অলরেডি পড়ে নিয়েছি। কাটা স্থানে রক্তপাত বন্ধ করা, রক্ত তঞ্চনে হেল্প করে, রক্ত তঞ্চনের ফ্যাক্টর গুলো পড়েছি, কোন ফ্যাক্টরের অভাবে কি রোগ হয় সেটা পড়েছি অলরেডি। যারা আগের ক্লাসে দেখোনি, গ্রুপ ডি ক্লাসের ডিসকাশনটা পুরো একদম ডিটেল ডিসকাশন করা আছে গ্রুপ ডি ক্লাসে, যারা আগের ক্লাসটা দেখোনি দেখে নিও। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 24। যকৃৎ এবং পেশিতে শক্তি হিসেবে কি সঞ্চিত থাকে? যকৃৎ এবং পেশিতে শক্তি হিসেবে সঞ্চিত থাকে গ্লাইকোজেন। গ্লাইকোজেন সঞ্চিত থাকে, এবং গ্লাইকোজেন থেকে তারপর গ্লুকোজেনেসিস প্রসেসে গ্লুকোজ তৈরি হয়, এবং এই গ্লুকোজটা তারপরে রেসপিরেশনের মাধ্যমে তৈরি করে হচ্ছে এটিপি, যেই এটিপিটা শক্তি সরবরাহ করে, এবং এটা কোথায় হয়? মাইটোকন্ড্রিয়াতে হয়। মাইটোকন্ড্রিয়াতে হয়, যার জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ সেল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 25। শুক্রাণুর অ্যাক্রোজোমে কি থাকে? শুক্রাণুর অ্যাক্রোজোমে থাকে ডিএনএ, মাইটোকন্ড্রিয়া, ফ্রুক্টোজ নাকি হাইড্রোলাইটিক এনজাইম? শুক্রাণুর অ্যাক্রোজোমে থাকে হাইড্রোলাইটিক এনজাইম। এই যে হচ্ছে স্পাম, এই স্পামের এই যে হেডটা রয়েছে, এই পার্টটাকে বলা হচ্ছে অ্যাক্রোজোম। এখানে থাকে হাইড্রোলাইটিক এনজাইম। এই এনজাইমটা কি করে? এই এনজাইমটা ডিম্বাণুর প্রাচীর ভেদ করে ডিম্বাণুকে নিষেকে সাহায্য করে। ডিম্বাণু যেটা রয়েছে তার তো একটা প্রাচীর রয়েছে, এবং এই প্রাচীরে গিয়ে এই শুক্রাণুর মাথাটা ঠেকে, এবং এই মাথাটা ঠেকার সাথে সাথে কি হয়? এটাকে ভেদ করে যখন শুক্রাণুটা ভেতরে ঢোকে, যেই মুহূর্তে ফার্টিলাইজেশন হয়ে যাচ্ছে সেই মুহূর্তে ডিম্বাণু সব গেট একদম ক্লোজ করে দেবে, আর কাউকে ঢুকতে দেবে না। এবং ইন দ্য মিন টাইম যদি দুটো স্পাম ফার্টিলাইজ সাধারণত করে না, স্পামটা ফার্টিলাইজ করার পরে সেপারেশন হয়, মানে সেটা ডিভাইড করতে থাকে, এবং ডিভাইড করার পরে সেটা জাইগোট তৈরি হয়। জাইগোটটা যখন এসে ইউটেরাসের মধ্যে গেঁথে যায় তখন সেটাকে আমরা ফিটাস বলছি। আমরা কিন্তু প্রথমেই ফার্টিলাইজেশন হয়ে গেলে সেটাকে কিন্তু ভ্রূণ বলছি না, সেটাকে ফিটাস বলছি না, যতক্ষণ না পর্যন্ত সেটা ইউটেরাসের গায়ে এসে কি বলবো প্রথিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সেটাকে ফিটাস বলছি না। আচ্ছা, এখানে শুক্রাণু থেকে কিছু ইনফরমেশন আমি দিয়ে দিই, এখানটা দিয়ে লিখি। 1 নম্বর হচ্ছে স্পারমাটোজেনেসিস বলা হয় শুক্রাণু উৎপাদনের প্রক্রিয়াকে। স্পারমাটোজেনেসিস এটা হচ্ছে শুক্রাণু উৎপাদন পদ্ধতি। হলো। নেক্সট হচ্ছে এটার সাথে সিমিলার সাউন্ড করে স্পার্মিয়েশন। স্পার্মিয়েশন এটা হচ্ছে কি, যে শুক্রাশয় রয়েছে, টেস্টিস রয়েছে, টেস্টিসে কিছু সেল থাকে, এরকম কলামনার কিছু সেল থাকে, এই কলামনার সেলের মধ্যে শুক্রাণুর মাথাটা গোঁজা থাকে। ঠিক আছে, শুক্রাণুর মাথাটা গোঁজা থাকে, লেজটা এরকম এরকম ভাবে বাইরে বেরিয়ে থাকে। কারণ শুক্রাণু যখন ম্যাচিওর হয় তখন এই সার্টোলি সেলগুলো থেকে, এগুলোকে বলা হয় সার্টোলি সেল, এই সার্টোলি কোষগুলো থেকে বা সার্টোলি সেল থেকে এরা নিউট্রিশন নেয়, দিয়ে ম্যাচিওর হয়। যখন একটা ম্যাচিওর শুক্রাণু সার্টোলি সেল থেকে বেরিয়ে আসছে তখন সেটাকে বলা হচ্ছে স্পার্মিয়েশন। তাহলে এটা আমরা কি লিখবো? সার্টোলি সেল থেকে কোষ থেকে স্পার্ম রিলিজকে আমরা বলছি স্পার্মিয়েশন। স্পার্ম রিলিজকে বলছি স্পার্মিয়েশন। এবং এই যে স্পার্ম, এটা কিন্তু বেসিক নেচারের হয়। ঠিক আছে, এটা বেসিক নেচারের হয়, এবং এর মানে প্রায় পিএইচ নিয়ার অ্যাবাউট, মানে খুব স্লাইটলি বেসিক হয়, 7.2 to 8 এরকম পিএইচ আমরা দেখতে পাই বেসিক নেচারের। এবং ফ্রুক্টোজও কিন্তু থাকে, যে সিমেনটা থাকে, সিমেনের মধ্যে ফ্রুক্টোজ থাকে। ঠিক আছে, সিমেনের মধ্যে ফ্রুক্টোজ থাকে। সিমেনে কিন্তু শুধুমাত্র স্পাম থাকে না, তার সাথে বিভিন্ন যে গ্ল্যান্ড রয়েছে, কুফার্স গ্ল্যান্ড, তারপর প্রস্টেটের চারপাশে যে মিউকাস গ্ল্যান্ড রয়েছে, সেই গ্ল্যান্ড গুলো থেকেও কিন্তু সিক্রেশন হয়, সেটা সব মিলেই কিন্তু সিমেন হয়, এবং ফ্রুক্টোজ থাকে। যার জন্য যখন কোনো কেউ রেপ হয়েছে কি হয়নি সেখানে যখন টেস্ট করা হয় তখন কিন্তু
যে সিমেন্টটা টেস্ট করা হয় সেটা ফার্স্ট টেস্ট ফ্রুক্টোজের করা হয়, আফটার দ্যাট ডিএনএ টেস্ট করা হয় যে স্পামটা কার স্পাম ছিল, যাকে সাসপেক্ট রয়েছে তারই স্পাম ছিল নাকি অন্য কারো। আচ্ছা, এবং শুক্রাণু যে এই যে পার্টটা দেখতে পাচ্ছ যে নেক পার্টটা, এখানে মাইটোকন্ড্রিয়া থাকে, কারণ শুক্রাণুর এনার্জি লাগবে, এতগুলো শুক্রাণুর সঙ্গে রেস লাগাতে হবে, ওভাকে ফার্টিলাইজ করতে হবে, এতটা পথ পেরিয়ে যেতে হবে ইউটেরাস থেকে, ভ্যাজাইনা থেকে ইউটেরাস, দেন ফ্যালোপিয়ান টিউব, তারপর গিয়ে ওভাকে ফার্টিলাইজ করবে। তো ইটস আ লং ওয়ে টু গো। তো তার জন্য মাইটোকন্ড্রিয়া থাকে, এবং মাইটোকন্ড্রিয়া যেটা হচ্ছে এটিপি দিচ্ছে, এবং শুক্রাণু মুভ কি দিয়ে করছে, টেল রয়েছে যেটাকে আমরা ফ্ল্যাজেলাম বলছি। হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠের প্রাচীর সব থেকে পুরু? কোন প্রকোষ্ঠের প্রাচীর সব থেকে পুরু? হৃৎপিণ্ডের বাম নিলয়ের প্রাচীর সব থেকে পুরু। এটা হচ্ছে হার্টের একটা ডাইসেকশন বা লম্বচ্ছেদ বলতে পারি। এটা হচ্ছে রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। লেফট ভেন্ট্রিকলের প্রাচীর হচ্ছে সব থেকে পুরু, কারণ যখন হার্টটা পাম্প করছে এই লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা ফ্লো হয়ে বেরোচ্ছে কোথা দিয়ে, অ্যাওর্টা দিয়ে, মহাধমনী দিয়ে বেরোচ্ছে এবং গোটা বডিতে চালিয়ে যাচ্ছে। এখানে রয়েছে লেফট এট্রিয়াম, রাইট এট্রিয়ামের সঙ্গে কানেক্টেড রয়েছে সুপেরিয়র ভেনা কাভা আর ইনফেরিয়র ভেনা কাভা, ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা। নিম্ন মহাশিরা হচ্ছে সব থেকে বড় শিরা, এটা হচ্ছে লংগেস্ট বা লার্জেস্ট বলতে পারি, লার্জেস্ট ভেন। ওকে, আর অ্যাওর্টা এটা হচ্ছে লেফট যে ভেন্ট্রিকল রয়েছে তার সাথে কানেক্টেড রয়েছে। এখানে থাকবে বাইকাসপিড যে ভালভ, এই ভালভটা হচ্ছে বাইকাসপিড ভালভ, এই ভালভটা হচ্ছে ট্রাইকাসপিড ভালভ। এই জায়গাটাতে হচ্ছে সেমি নিউনার ভালভ বা অর্ধ চন্দ্রাকৃতি কপাটিকা। আর এখানটাতে যেখানে হচ্ছে তোমার পালমোনারি ভালভ, আচ্ছা এখানটাতে যেখানে আওর্টা রয়েছে, মহাধমনী রয়েছে, এখানে থাকে হচ্ছে মিট্রাল ভালভ। ঠিক আছে, মিট্রাল ভালভ। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 27। এইচআইভি তে কোন ধরনের নিউক্লিক অ্যাসিড পাওয়া যায়? দেখো কোয়েশ্চেন, দেখো কোয়েশ্চেনের ডেপথ দেখো। আমি জানি এটা কপি হয়ে যাবে, বাট স্টিল দেখো, সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ, ডাবল স্ট্র্যান্ড ডিএনএ, সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ নাকি ডাবল স্ট্র্যান্ড ডিএনএ? এইচআইভি তে নিউক্লিক অ্যাসিড দেখা যায় হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ড আরএনএ, ডাবল স্ট্যান্ড তো আরএনএ হয় না, আর সিঙ্গেল স্ট্যান্ড ডিএনএ হয় না। আর এইচআইভি হচ্ছে ডিএনএ ভাইরাস, এই আরএনএ ভাইরাস, দেন এইচআইভি তে থাকে সিঙ্গেল স্ট্যান্ড ডিএনএ। এবং এইচআইভি ইজ আ রেট্রোভাইরাস। রেট্রোভাইরাস কেন? রেট্রোভাইরাস হচ্ছে সেই সমস্ত ভাইরাস যাদের ক্ষেত্রে আরএনএ থাকলেই হবে না, রিভার্স ট্রান্সক্রিপ্টেড উৎসেচক থাকতে হবে। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম থাকতে হবে, যেটা কি করবে না আরএনএ থেকে ডিএনএ তৈরি করতে পারবে, তবেই আমরা তাকে বলবো রেট্রোভাইরাস। আরএনএ হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ড, ডিএনএ হচ্ছে ডাবল স্ট্যান্ড। ট্রান্সক্রিপ্টেজ উৎসেচক কি করে? ডিএনএ থেকে আরএনএ তৈরি করে। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচক আরএনএ থেকে ডিএনএ তৈরি করে। এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচক থাকার জন্য এইচআইভি ইজ আ রেট্রোভাইরাস। মানুষের পরিপাক হওয়া খাদ্য শোষণের জন্য নিম্নলিখিত কোনটা দায়ী? তার মানে বেসিক্যালি জিজ্ঞেস করেছে খাদ্য শোষণ কোথায় ঘটে। খাদ্য শোষণ ঘটে হচ্ছে ক্ষুদ্রান্তে বা স্মল ইন্টেস্টাইনে। বিসিজি ভ্যাকসিনে বিসিজির সম্পূর্ণ নাম কি? বিসিজি ভ্যাকসিনে বিসিজির সম্পূর্ণ নাম হচ্ছে ব্যাসিলাস ক্যালমেট-গুয়েরিন। বিসিজি কিসের জন্য দেয়া হয়? যক্ষার জন্য দেয়া হয়, তাই তো? নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 30। নিম্নলিখিত কোন উদ্ভিদ হরমোনের ব্লোটিং এর ফেনোটাইপের জন্য দায়ী? ব্লোটিং ফেনোটাইপের জন্য দায়ী। ব্লোটিং হচ্ছে বেসিক্যালি উদ্ভিদের কাণ্ডের যে অংশগুলো সেগুলো যখন দৈর্ঘ্যে বাড়তে সাহায্য করে, সেই যে ফেনোটাইপটা সেটা হচ্ছে ব্লোটিং। মানে পর্বমধ্যের মধ্যে দৈর্ঘ্য বাড়াতে কোন হরমোনটা কাজ করে? এই কোয়েশ্চেনটা হলেও সেম উত্তর হবে। পর্বমধ্যের মধ্যে দৈর্ঘ্য বাড়াতে হেল্প করে কোনটা? জিব্বেরেলিন হেল্প করে। অক্সিন কি করে? অগ্রভাগের দৈর্ঘ্য বাড়ায়। জিব্বেরেলিন দুটো পর্বের মধ্যে দৈর্ঘ্য বাড়াতে হেল্প করে জিব্বারেলিন। আর আইএএ বা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড এটা একটা অক্সিন। নেক্সট কোয়েশ্চেন 31। যখন একটি বেলুনে বাতাস ভরা হয় এবং তার মুখ বেঁধে দেওয়া হয়, তখন ভেতরে থাকা বায়ুর অণুগুলি কি হয়? অণুগুলি কি করে? ভেতরে সমস্ত বায়ুর অণু তাদের অবস্থানে ফিরে যায়, নাকি সেই বায়ুর অণুগুলির মধ্যে ফাঁকা স্থান থাকে না? বায়ুর অণুগুলি ভাবে এলোমেলো ভাবে ঘুরতে থাকে এবং ঘন ঘন ভেতর থেকে বেলুনের পৃষ্ঠে আঘাত করতে থাকে, নাকি ভেতরের বাতাস কঠিন রূপে রূপান্তরিত হয়? এই অপশনটা তো আউট।
এটাও আউট, ফাঁকা স্থান তো থাকবে বায়ুর মধ্যে, তাহলে সমস্ত বায়ু তার আগের অবস্থানে ফিরে যায় না, সেটাও তো হয় না। যখন স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন থাকবে, দুবার স্টেটমেন্ট পড়বে, উত্তর এমনি চলে আসবে, এলোমেলো ভাবে ঘুরতে থাকে এবং বেলুনের পৃষ্ঠে আঘাত করে। ফুটন্ত জলের চেয়ে বাষ্প বেশি গুরুতর দহন সৃষ্টি করে। স্টিম সব থেকে সিভিয়ার বার্ন ইনজুরি সৃষ্টি করে। এর কারণ কি? বাষ্প মানব দেহে অধিক বলের সাথে আক্রমণ করে, নাকি বাষ্পের ভর একই হলে ফুটন্ত জল অপেক্ষা বাষ্পে অনেক বেশি তাপ থাকে, বাষ্প একটি গ্যাসীয় পদার্থ বলে, নাকি বাষ্প ফুটন্ত জলের থেকে বেশি উষ্ণ বলে। এখানে কনসেপ্ট আছে লিন তাপ বা ল্যাটিন হিটের। আমি আগের দিন না, বেশ কয়েকদিন আগে আমার একটা বন্ধু ফোন করেছে, তো সেই টাইমে আমি আমার স্টুডেন্ট মানে বাচ্চা যারা পড়তে আসে, বাচ্চা মানে ওই ক্লাস 9-10, তো ওরা পড়তে আসে, তো ওদেরকে হিট পড়াচ্ছি, তো আমি আমার একটা স্টুডেন্টকে কোয়েশ্চেন করেছি যে 0°C টেম্পারেচারের জল বেশি ঠান্ডা, নাকি 0°C টেম্পারেচারের বরফ বেশি ঠান্ডা। সে তো মাথা চুলকে এলে যাচ্ছে বাচ্চাটা। তো আমার একটা ফ্রেন্ড ফোন করেছে, তো তাকে আমি বলছি যে এরকম পড়াচ্ছি, বলছে কি পড়াচ্ছি, আমি বলছি, তাকে জিজ্ঞেস করেছে 0°C জল বেশি ঠান্ডা না বরফ বেশি ঠান্ডা। দিয়ে তখন আমার ফ্রেন্ডটা বলছে, মানে ও নস্টালজি করছে, বলছে স্কুলে আমাদের উপর যে অত্যাচারটা হচ্ছে, তুই সেই অত্যাচারটা সেম তুই বাচ্চাদের উপর করছিস। তো সিমিলারলি আমি তোমাদেরকেও এই কোয়েশ্চেনটা করলাম, এটা অবশ্যই তোমাদের উপর অত্যাচার না, তোমরা অনেকেই এই উত্তরটা করতে পারবে আই হোপ। তো এখানে 0°C টেম্পারেচারের জল আর 0°C টেম্পারেচারের বরফ কোনটা বেশি ঠান্ডা? সেম কোয়েশ্চেন এখানেও, সেম কনসেপ্ট এখানেও লাগছে। 0°C টেম্পারেচারের জল যখন হচ্ছে, সেখান থেকে 80 ক্যালোরি তাপ যদি আমরা উইথড্রল করি, তবে সেটা 0°C টেম্পারেচারের বরফে পরিণত হবে। এখানে হিট আর টেম্পারেচারের মধ্যে যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা একটু ভালো করে শোনো। হিট হচ্ছে একটা এনার্জি যেটা গ্রহণ করলে কোনো কিছু তাপমাত্রা ইনক্রিজ করে, যেটা বর্জন করলে কোনো কিছু টেম্পারেচার ডিক্রিজ করে। আর টেম্পারেচার হচ্ছে এমন একটা তাপীয় অবস্থা যেটা থেকে ডিসাইড হয় যে সেটা অন্য কোনো বস্তু থেকে তাপ নেবে না অন্য কোনো বস্তুকে তাপ দেবে। তাহলে এখানে 0°C জল থেকে যখন আমি 80 ক্যালোরি তাপ উইথড্রল করে নিচ্ছি, তখন সেটা 0°C টেম্পারেচারে বরফে কনভার্ট হচ্ছে। এবং এই যে প্রসেসটা, এই যে ফেজ ট্রান্সফার, সলিড লিকুইড থেকে সলিড হওয়ার যে ফেজ ট্রান্সফারটা হচ্ছে, ইন দ্য মিন টাইম টেম্পারেচার উইল কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, টেম্পারেচারে কোনো হেরফের হবে না। যখন 0°C টেম্পারেচারে বরফ হয়ে যাবে, তখন আবার সেটা টেম্পারেচার ডিক্রিজ করতে থাকবে। সেম হয় জলটাকে যখন আমি 512, ইফ আই এম নট রং, যদি আমি ভুল হয় তাহলে কারেকশন করে দেবো কমেন্ট সেকশনে, 512 ক্যালোরি যদি আমি তাপ জলকে দিই, তখন সেটা 100°C জল থেকে 100°C টেম্পারেচারের ভেপার হবে। তাহলে এই যে 100°C টেম্পারেচারের ওয়াটার ভেপার, তাতে 512 ক্যালোরি তাপ বেশি আছে, তাহলে 100°C তাপ টেম্পারেচারের যে ভেপার, তার কিন্তু তাপ অনেক বেশি। বোঝা গেছে আশা করি। নেক্সট কোয়েশ্চেন 33, নিম্নলিখিত উক্তিগুলির মধ্যে কোনটি সঠিক? তরল এবং গ্যাসের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু আকার নেই। কঠিন পদার্থের নির্দিষ্ট আয়তন এবং আকার উভয় আছে। কঠিন পদার্থের একে অপরের সঙ্গে কখনো মিশ্রিত হয় না। গ্যাসীয় পদার্থের কোনো নির্দিষ্ট আকার নেই কিন্তু নির্দিষ্ট আয়তন আছে। গ্যাসীয় পদার্থের আকার নেই, আয়তনও নেই, যেখানে রাখা হয় তার আয়তন লাভ করে। পদার্থ মিশ্রিত হয় না, কেন মিশ্রিত হয় না? কঠিন পদার্থ মিশ্রিত অবশ্যই হয়, নুন আর বালি মিশিয়ে দাও, তুমি মিশবে না? এটা কোনো কথা হলো? তো সঠিক উত্তর হচ্ছে কঠিন পদার্থের আয়তন এবং আকার উভয় আছে। 34, নিচের কোনটি বলকে কোয়েশ্চেন নাম্বার 34, যদি একটি বলকে কোনো উচ্চতা থেকে মাটিতে ছেড়ে দেওয়া হয়, তবে নিচের কোন উক্তিটি সঠিক? যখন সেটি মাটিতে আঘাত করে, তখন তার স্থিতিশক্তি সর্বনিম্ন, গতিশক্তি সর্বোচ্চ। তার পতনের সময় যে কোনো বিন্দুতে মোট শক্তি স্থির থাকে। তার পতনের সময় যে কোনো বিন্দুতে এটি স্থিতিশক্তি এবং গতিশক্তি উভয়ই থাকে। যখন সেটা মাটিতে পৌঁছায়, তার স্থিতিশক্তি সর্বোচ্চ হয়। কোনটা সঠিক জিজ্ঞেস করেছে? সঠিক হচ্ছে তার পতনের যে কোনো বিন্দুতে মোট শক্তি স্থির থাকে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 35, নিম্নলিখিত কোনটি বেকিং পাউডারের প্রধান উপাদান? বেকিং পাউডারের প্রধান উপাদান হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। কোয়েশ্চেন নাম্বার 37, 1 GB মেমোরি 1 MB মেমোরির চেয়ে আনুমানিক কত গুণ? আনুমানিক হচ্ছে 1000 গুণ, 1024 টু বি প্রিসাইজ, তো আনুমানিক 1000 গুণ। সালফিউরিক অ্যাসিড হলো সালফিউরিক অ্যাসিড H2SO4, এটা
মোনোবেসিক, ডাইবেসিক, ট্রাইবেসিক নাকি টেট্রাবেসিক? H2SO4 এটা হচ্ছে ডাইবেসিক, দুটো হাইড্রোজেন প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু আছে তার জন্য ডাইবেসিক। একটা মোনোবেসিক অ্যাসিডের নাম কি? মোনোবেসিক অ্যাসিড হচ্ছে HCl, একটা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু রয়েছে। ট্রাইবেসিক কি? H3PO4, এটা হচ্ছে ট্রাইবেসিক। 39 H2O গ্যাসের নিম্নলিখিত কোন উক্তিটি সঠিক? H2S কি? H2S হচ্ছে একটি মৃদু অ্যাসিড, ঠিক আছে? H2S হচ্ছে একটা মৃদু অ্যাসিড, কারণ H2S এখানে সালফারের মাথায় লোন পেয়ার আছে এবং সেই লোন পেয়ারটা ডোনেট করতে পারে, তার জন্য সেটা একটা মৃদু অ্যাসিড। দুধ কি? দুধ হলো একটি কোলয়েডাল দ্রবণ। কোলয়েডাল দ্রবণ হলো দুধ, যেটাকে আমরা অনেক সময় ইমালশনও বলে থাকি, ঠিক আছে? 1 ন্যানোমিটার ইকুয়াল টু হাউ মেনি মিটার? 1 ন্যানোমিটার হচ্ছে 10⁹ মিটার। 6 হচ্ছে মাইক্রো। 1 অ্যামস্ট্রং ইকুয়াল টু 10⁻⁻10 মিটার। 1 পিকোমিটার ইকুয়ালস টু 10⁻⁻15 মিটার। জিপিএস এর সম্পূর্ণ নাম কি? জিপিএস এর সম্পূর্ণ নাম হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। 43 পৃথিবীর বায়ুমণ্ডলের প্রধান উপাদান কোনটি? বায়ুমণ্ডলে সবথেকে বেশি আছে নাইট্রোজেন। 44 বল এবং বেগের গুণফলকে কি বলা হয়? বল এবং বেগের গুণফলকে বলা হয় ক্ষমতা, পাওয়ার, ঠিক আছে? পাওয়ার হচ্ছে বল এবং বেগের গুণফল। ভরবেগ হচ্ছে এমভি। শক্তি তো একটা আছে mgh, যেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, আর কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ mv²। 45 গলগি বস্তুর পরিণত দিক কোনটি? গলগি বস্তুর পরিণত দিক হচ্ছে অবতল বা কনকেভ। গলগি বডি এটাকে বলা হয় পোস্ট অফিস বা পোস্টম্যান অফ সেল। পোস্ট অফিস এখানে প্যাকেজিং সিস্টেম হয়, এই যে আসছে মলিকিউল গুলো তারপর সেটা প্যাকেজ হয়ে এখানে স্টোর হচ্ছে, তো গলগি অ্যাপারেটাস কে বলা হয় প্যাকেজিং সিস্টেম। এটা হচ্ছে অবতল, যেটা হচ্ছে পরিণত দিক, মানে এই ফেজটা এটা হচ্ছে অবতল, আর এই ফেজটা যেটা নিউক্লিয়াসের দিকে থাকে সেটা হচ্ছে প্রিম্যাচিউর ফেজ, যেটা উত্তল। 46 অঙ্কোজিন কিসের জন্য দায়ী? অঙ্কোজিন হচ্ছে ক্যান্সারের জন্য দায়ী। ক্যান্সারের জন্য, কিছু জেনেটিক ডিসঅর্ডারের জন্য ক্যান্সার হতে পারে, অঙ্কোজিন ক্যান্সারের জন্য দায়ী। 47 কোন কোষীয় অঙ্গাণুর নিজস্ব ডিএনএ আছে? নিজস্ব ডিএনএ আছে দুটো কোষীয় অঙ্গাণুর, একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া আর একটা হচ্ছে প্লাস্টিড। এই দুটো কোষীয় অঙ্গাণু নিজে নিজে মানে ডুপ্লিকেট হতে পারে, এবং যে G1 G2S যে দশা আছে সেল সাইকেলের, সেখানে G2 দশাতে গিয়ে মাইটোকন্ড্রিয়া কিন্তু রেপ্লিকেট করে এবং সংখ্যায় অনেক বেশি বেড়ে যায়, যাতে সেল সাইকেলের যে এনার্জিটা দরকার সেটা প্রোভাইড করতে পারে। 48 mRNA এর সাথে সংযুক্ত রাইবোজোমের গ্রুপকে কি বলা হয়? mRNA। mRNA এরকম লম্বা এরকম লিনিয়ার আরএনএ হয়, এবং সেই আরএনএ এর মধ্যে রাইবোজোম থাকে এবং সেটাকে দেখতে পুঁথির হাড়ের মতো লাগে, এবং এটাকে বলা হয় পলিজোম। কোষ পর্দাতে প্রোটিনের শতাংশ কত? কোষ পর্দাতে প্রোটিন আছে অ্যারাউন্ড 50%, ঠিক আছে? প্রোটিন, লিপিড, প্রোটিন অ্যারাউন্ড 50% প্রোটিন, 50% লিপিড, বা এটা আমরা অনেক সময় 40% প্রোটিন, 50% লিপিড, আর বাকি 10% হচ্ছে কার্বোহাইড্রেটও লেখা থাকে অনেক জায়গায়, বা অন্যান্য মেটেরিয়াল। কোয়েশ্চেন নাম্বার 50 লাস্ট কোয়েশ্চেন। স্পোরোফাইট পর্যায়ে কোন উদ্ভিদ গোষ্ঠীতে প্রাধান্য দেখতে পাওয়া যায়? স্পোরোফাইট মানে হচ্ছে 2n সংখ্যক ক্রোমোজোম থাকবে। স্পোরোফাইট মানে 2n সংখ্যক ক্রোমোজোম থাকবে, এবং সেটা প্রাধান্য দেখা যায় গুপ্তবীজী উদ্ভিদ, যে ভাস্কুলার প্ল্যান্ট, গুপ্তবীজী এবং ব্যক্তবীজীদের ক্ষেত্রেও দেখা যায়। ভাস্কুলার প্ল্যান্টদের ক্ষেত্রে স্পোরোফাইট দেখা যায়। এগুলোর ক্ষেত্রে সমস্ত গ্যামেটোফাইট যে দশা সেটা হচ্ছে প্রধান দশা। 50 কোয়েশ্চেন ছিল আজকে, অনেক ডিটেল ডিসকাশন হয়েছে, ক্লাসটি একটু বড় হয়েছে, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলো কি লাগলো না সেটা কমেন্ট সেকশনে জানিও। 50টার মধ্যে কে কতগুলো উত্তর করতে পারলে সেটাও জানিও। থ্যাংক ইউ অল, দেখা হবে নেক্সট ক্লাসে। এই ক্লাসের পিডিএফটা তোমরা nomaniclasses@an এই চ্যানেলে পেয়ে যাবে, ডেসক্রিপশনে লিংক আছে, ওখান থেকেই জয়েন করো। সার্চ করলে হয়তো এখনো দেখাচ্ছে না, খুব ছোট গ্রুপ যেটা বললাম। থ্যাংক ইউ অল।